প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ডাক্তার লুৎফর রহমানের উন্নত জীবন থেকে ষষ্ঠ পরিচ্ছেদ। নাম মর্যাদা ও শ্রেষ্ঠত্বের আসন, নিজের শক্তি সাধনা। কোনো বংশ চিরকাল পুরনো মর্যাদা ও সম্মান নিয়ে টিকে থাকতে পারে না। জাতির যেমন পতন হয়, পরিবারেরও তেমন পতন হয়। শিক্ষা, চরিত্র ও জ্ঞান মানুষ ও পরিবারকে সম্মানই করে। অর্থের সম্মানে সব দিক দিয়েই বড় করে। মানুষ যখন মূর্খ ও চরিত্রহীন হয়ে পড়ে, তখন তার প্রভুত্ব ও সম্মান থাকে না। তুমি আজ ছোট আছো, চরিত্রবান ও জ্ঞানী হও, তুমিও শ্রেষ্ঠ হবে। কপালে ভদ্র বলে কারো কিছু লেখা নাই। জানো মুসলমান জাতি কত বড় ছিল? জগৎ তার সভ্যতা অনুসরণ করতে গৌরববোধ করত। তাদের পতন হয়েছে কিসে? জাপানকে সেদিন পর্যন্ত লোকে অসভ্য মনে করত। সাধনার ফলে এখন তাদের স্থান কত উচ্চে। আমাদের নাসিকা কুঞ্চনের মূল্য কি? আজ যে পরিবারকে তুমি হীন বলে মনে করছো, যাদের সাধনা ও পরিশ্রমের ফলকে তুমি ঘৃণার চোখে দেখছো, কিছুদিন পরে তোমাকে তাদের কৃপা ভিক্ষা করতে হবে। তোমার কুরে সন্তানকে তার বাড়ির চাকর হতে হবে। এ জগতে শুধু সাধনা, চরিত্র ও জ্ঞানের জয়। মূর্খ, কুরে ও মার্কামারা ভদ্রলোকের কোনো মূল্য নাই। বাপের নামে তুমি পরিচিত হতে যেও না। তুমি ভদ্র ঘরে জন্মেছ, একথা তুমি বলো না। সম্রাট জনকে যে সমস্ত জমিদার হাতের পুতুল করে রেখেছিলেন, নাম করবার মতো তাদের একজনও বেঁচে নেই। সম্রাট প্রথম এডওয়ার্ডের এক বংশধরকে মাংস বেচে বেড়াতে দেখা গিয়েছে। ডিউক অব ক্লারেন্সের এক বংশধরকে সোপ্রাসারায় শহরে জুতো সাথে হয়েছিল। বিলাতের জ্যেষ্ঠ জমিদার সাইমনের বংশের একজন লন্ডন শহরে ঘোড়ার জিন তৈরি করত। অতীতকালে যারা শ্রেষ্ঠ আসন অধিকার করেছিলেন, তাদের শক্তি ও সম্মান নতুন নতুন মানুষের মধ্যে দেখা দিয়েছে। তুমি ছোট আছো, মহত্ব, সাধনা ও জীবন সংগ্রামে তুমি জয়ী হও। জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশ তোমাতে হোক, তোমার বড় আসন হবে। রিচার্ড নামে এক দরিদ্র কৃষক শ্রেণীর যুবক বিলেতে এক মিলে কাজ করত। সে মিলে লোহার কাটা তৈরি হতো। এই মিলের ব্যবসা ক্রমে নষ্ট হতে লাগলো, কারণ সুইডেন হতে একরকম কাটা আসতো। সেগুলি যেমন সস্তা তেমনি মজবুত। যুবক রিচার্ড মিলে আপন মনে কাজ করতো আর ভাবত, কি করে কাটাগুলো সুইডেনের কাটার মতো সস্তা এবং মজবুত করা যায়। কিছুদিন যায়, হঠাৎ একদিন রিচার্ডকে মিলে কাজ করতে দেখা গেল না। সকলে মনে করল রিচার্ড আলসেমি করে সেদিন কাজ করতে আসেনি। বস্তুত তখন পাগল বেশে একখানা বেহালা কাঁধে ফেলে একটা মহা বুকের ভিতর চেপে রেখে সুইডেনের জাহাজে পাড়ি দিলেন। স্বদেশের এই লাভজনক ব্যবসাটিকে বাঁচিয়ে দেশের মানুষের সম্পদ অক্ষুণ্ণ রাখাই তার উদ্দেশ্য ছিল। তার গান গাইবার ক্ষমতা ছিল। যথাসময়ে সুইডেন পৌঁছে সেখানকার মিল ওয়ালাদিগকে গানের দ্বারা মুগ্ধ করে একটা বোঝা বোকারূপে সে কারখানায় প্রবেশ করবার ও থাকবার অনুমতি পায়। সকলে মনে করতে লাগলো লোকটির বুদ্ধি নাই, শুধু একটু গাইতে পারে। কেউ তাকে সন্দেহ করল না। কারো ওর সন্দেহের পাত্র না হয়ে রিসার্চ দেখত কি উপায়ে এরা কাঁটা তৈরি করে, তাদের মিলের বিশেষত্ব কোথায়। এমন করে কয়েক বছর কেটে গেল। এক প্রভাতে মিলওয়ালা দেখল তাদের বহুদিনের সঙ্গী সেই চেনা পাগলা আর নাই। রিসার্চ যখন বুঝেছিলেন কাঁটা তৈরির সব কৌশল শেখা হয়েছে, তখনই তিনি পালিয়েছিলেন। স্বদেশ প্রত্যাবর্তন করে তার সাহসা অন্তর্হিত হবার অর্থাৎ সুইডেন যাত্রার কারণ যখন সকলে জানলেন, তখন মহাজনেরা লাভের আশায়
উৎসাহিত হয়ে রিসার্চকে ম্যানেজার করে এক এক বৃহৎ কারখানা স্থাপন করলেন। রিচার্ডের নির্দেশ অনুযায়ী যন্ত্রপাতি স্থাপন করা হলো, কিন্তু বড় দুঃখের বিষয় কল চলল না। সকলে নিরুৎসাহ হয়ে পড়ল। রিচার্ডও যথেষ্ট অপ্রস্তুত হলেন। রিচার্ড ভাবলেন, এত কষ্ট, অর্থ ও পরিশ্রম সবই কি বৃথা হলো? রিচার্ডের বিশ্বাস ও মনের বল কিন্তু কমল না। ভাবলেন, তার নিজের পর্যবেক্ষণের ভুল আছে। আবার তিনি একদিন ছদ্মবেশে দেশ ত্যাগ করে সুইডেনে উপনীত হলেন। বহুকাল পরে মিলওয়ালা তাদের পুরনো বন্ধুকে দেখে খুবই খুশি হলো। এবার অধিকতর মনোযোগ ও অভিনিবেশ সহকারে তিনি তাদের মিল পর্যবেক্ষণ করতে লাগলেন। আবার অনেক বছর তার সেখানে কেটে গেল। অধ্যাবসায়, মনোযোগ ও চেষ্টার ফলে সমস্ত ভুলের যখন মীমাংসা হয়ে গেল, তখন রিচার্ড আবার একদিন পলায়ন করেন। এবার আর তাকে অপ্রস্তুত হতে হলো না। ইংল্যান্ডের একটি অতি লাভজনক ব্যবসার পথ তিনি প্রস্তুত করলেন। স্বদেশের ধন সম্পদ তার অমানসিক চেষ্টার ফলে অনেক পরিমাণে বেড়ে গেল। সম্রাট দ্বিতীয় চার্লস এই ত্যাগী মহাপুরুষের গুণ স্বীকার করে তাকে স্যার উপাধিতে ভূষিত করলেন। সামান্য কৃষকের সন্তান ইংল্যান্ডের শ্রেষ্ঠ মনীষী সম্প্রদায়ের আসন লাভ করলেন। উইলিয়াম ফিলিপসের জীবন কাহিনী অতি বিস্ময়জনক। সামান্য রাখাল বালক উইলিয়াম নিজের শক্তিতে সম্রাটের দ্বারা সম্মানিত হয়েছিলেন। রাখালের পক্ষে দেশের শ্রেষ্ঠ উপাধি লাভ করা সামান্য কথা নয়। মানুষ শক্তি ও গুণকে অবহেলা করে না, তাতে যে তাদের নিজেরই ক্ষতি। গুণ ও শক্তি মহা মানুষের অবলম্বন, পিতার নাম নহে। জানো না, খোদার কাছে গুণ ছাড়া অন্য কিছুর আদর নাই। উইলিয়ামের বাপ বন্দুক সারার কাজ করতেন। উইলিয়াম আর তার ভাইয়েরা একুনে ছিল ২৬ জন। সকল ভাই মজুরের কাজ করে বাপকে সাহায্য করত। উইলিয়াম গরু চড়াতেন। রাখালের জীবন নিয়ে থাকতে উইলিয়াম জন্মেছিলেন না। ভিতরে তার শক্তি ঘুমিয়েছিল। তার ইচ্ছা হলো উত্তাল সাগর তরঙ্গের সঙ্গে তিনি খেলা করেন। অন্তহীন নীল সমুদ্রের উপর দিয়ে জাহাজে দেশে দেশে ঘুরে বেড়াতে তার বাল্য হৃদয়ে ইচ্ছা হলো। কোনো সুবিধা না হওয়ায় তিনি এক জাহাজের মিস্ত্রির কাছে কাজ শিখতে লাগলেন। অল্প সময়ে জাহাজ নির্মাণে তিনি দক্ষ হয়ে উঠলেন। এই কাজ শিখবার কালে অবসর সময়ে তিনি বই পড়তেন। জাহাজের কাজ আরও ভালো করে শিখে তিনি বোস্টন শহরে নিজেই জাহাজ নির্মাণ আরম্ভ করেন। এখানে তিনি এক বিধবার পানি গ্রহণ করেন। ব্যবসা বেশ চলছিল। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সহসা কতগুলো লোকের মুখে শুনতে পেলেন, একখানা জাহাজ বহু দ্রব্য সম্ভারে পরিপূর্ণ হয়ে সমুদ্র দিয়ে আসছিল, পথে জলমগ্ন হয়েছে। যে এই জাহাজ উদ্ধার করতে পারবে সে কোটি টাকা পুরস্কার পাবে। গীতের ভিতর আগুন দিলে যেন সে ভীষণভাবে জ্বলে ওঠে, এই শুভ সংবাদটিও তেমনি করে উইলিয়ামের বুকের ভিতর উদ্যম ও আশার আগুন জ্বেলে দিল। সমুদ্রমগ্ন জাহাজটি যদি উদ্ধার করা যায় তাহলে কত লক্ষ লক্ষ টাকা লাভ হয়। অবিলম্বে উইলিয়াম নাবিক ও সব কিছু সংগ্রহ করে ঘটনাস্থলে উপস্থিত হলেন। এই জাহাজখানা ডুবেছিল আমেরিকার সন্নিকটে বাহামা দ্বীপপুঞ্জের কাছে। উইলিয়ামের আশা ও পরিশ্রম ব্যর্থ হলো না। তিনি ডুবোজাহাজের সন্ধান পেলেন এবং বহু মূল্যবান সামগ্রী উদ্ধার করলেন, কিন্তু বিস্তর খরচের সম্মুখে বিশেষ লাভ হলো না। এর কিছুকাল পরে তিনি লোকমুখে গল্প আকারে শুনতে পেলেন আর একখানা জাহাজের কথা। সেখানে সমুদ্রগর্ভে প্রচুর রত্ন সামগ্রী নিয়ে প্রায় 50 বছর আগে একটি জাহাজ ডুবেছিল। জনশ্রুতি ও উড়োকথাকে অবলম্বন করে উইলিয়াম
নতুন করে রত্ন লাভের আশায় সাগর অন্বেষণে বহির্গত হতে ইচ্ছা করলেন। উইলিয়ামের অবস্থা তত ভালো ছিল না। ভালো হলেও একজন মানুষের পক্ষে অত বড় একটা ব্যয় সাপেক্ষ কাজ ঘাড়ে নেওয়া নিতান্তই অসম্ভব। উপায়ান্তর না দেখে তিনি সম্রাট দ্বিতীয় চার্লসের কাছে সাহায্যের জন্য সকল কথা নিবেদন করলেন। তার কথা উৎসাহ ও বিশ্বাস রেখে শেষকালে সম্রাট চার্লস তাকে সাহায্য করতে প্রস্তুত হলেন। বিপুল উদ্যমে রত্ন উদ্ধারের আশায় উইলিয়াম আবার সমুদ্র যাত্রা করলেন। যারা তার সঙ্গে গিয়েছিল তাদেরও উৎসাহের সীমা ছিল না। তাদের দীর্ঘ বিশ্বাস হয়েছিল বহু অর্থ লাভ করে তারা বাড়ি ফিরবে। নির্দিষ্ট স্থানে উপনীত হয়ে উইলিয়াম লোকজন সহ সমুদ্রগর্ভ অন্বেষণে ব্যতীত হলেন। অন্ধের মতো অজানা রাজ্যে রত্নের সন্ধান করার কাজ সোজা নয়। এভাবে ক্লান্তি ও পরিশ্রমে মাসের পর মাস চলে যেতে লাগলো, কিন্তু কোনো সুবিধা হলো না। ক্রমে নাবিকগণের মধ্যে চাঞ্চল্য দেখা দিল। উইলিয়ামের বিশ্বাস কিন্তু একটু শিথিল হলো না। একজন বিশ্বাসী কর্মচারীর সাহায্যে উইলিয়াম জানতে পারলেন তাকে সমুদ্রের ভিতর ফেলে দেবার ষড়যন্ত্র চলছে। জাহাজও স্থানে স্থানে ভেঙে গিয়েছিল। অবশেষে নানা কারণে উইলিয়ামকে ফিরে আসতে হলো। উইলিয়াম নিমজ্জিত জাহাজ সম্বন্ধে আরও অনেক সংবাদ জেনেছিলেন। বিলেতে এসে তিনি সকলকে সেই জাহাজ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানালেন। তার উৎসাহ একটু কমেছিল না। নতুন মানুষ নিয়ে তিনি আবার সেখানে যাত্রা করতে ইচ্ছুক হলেন, কিন্তু এবার সম্রাটের কাছে তার কথা ও বিশ্বাসের মূল্য হলো না। অজ্ঞাতা তিনি সাধারণের কাছ থেকে দ্বিতীয়বার যাত্রার ব্যয় তুলতে চেষ্টা করলেন, কিন্তু কে তাকে বিশ্বাস করবে? নতুন করে সাধারণের বিশ্বাস জন্মাতে তার দীর্ঘ 4 বছর ধরে চেষ্টা করতে হয়েছিল। দীর্ঘ 4 বছরের চেষ্টায় কেউ কেউ তাকে বিশ্বাস করতে অগ্রসর হলেন। সাধারণের অর্থ সাহায্যে উইলিয়াম 4 বছর পরে নতুন জাহাজে আবার ঘটনাস্থলে উপস্থিত হলেন। আগের মতোই দিনের পর দিন, মাসের পর মাস সমুদ্রতল অন্বেষণে কেটে যেতে লাগলো। উইলিয়াম মাঝে মাঝে ভাবতে লাগলেন, তার বিশ্বাস কি মিথ্যা হলো? হঠাৎ একদিন একজন ডুবুরি জলের তল থেকে উঠে বলল, একখানা জাহাজের পাটাতনের মতো কি যেন আমাদের হাতে ঠেকেছে। বিপুল উদ্বেগে উইলিয়াম আরও কয়েকজন ডুবুরি পাঠালেন। কয়েক মুহূর্তের ভিতর একজন একখণ্ড সোনার টুকরা নিয়ে ভেসে উঠল। উইলিয়াম আনন্দে করতালি দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বললেন, ভাগ্য আমাদের ফিরেছে, আর ভয় নাই। এত পরিশ্রম, আশা ও বিশ্বাস ব্যর্থ হলো না। উইলিয়ামের অধ্যাবসায় ও সাধনার মূল্যস্বরূপ কয়েকদিনে ডুবোজাহাজ হতে 45 লক্ষ টাকা উদ্ধার হলো। ইংল্যান্ডে উইলিয়াম যখন প্রত্যাবর্তন করলেন তখন অনেকে সম্রাটকে বলেছিলেন, এই অর্থে উইলিয়ামের কোনো দাবি নাই, এসবই রাজভাণ্ডারের প্রাপ্য। উইলিয়াম ভালো করে সব কথা সরকারকে জানিয়েছিল না, এই অপরাধে তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হোক। ন্যায়নিষ্ঠ সম্রাট সে কথায় কর্ণপাত না করে কঠোর সাধনা ও অধ্যাবসায়কে সম্মানের সঙ্গে গ্রহণ করলেন। তিনি উইলিয়ামকে স্যার উপাধি প্রদান করে শ্রেষ্ঠ আভিজাত্যের গৌরব প্রদান করলেন। উইলিয়াম শেষ বয়স পর্যন্ত বিনয়ী ও সরল ছিলেন। তিনি কখনো কারো কাছে তার পূর্ব জীবনের ইতিহাস গোপন করতেন না। হীন বংশে তার জন্ম হয়েছিল। আত্মশক্তিতে তিনি উচ্চাসন ও বিলেতের শ্রেষ্ঠ সম্মান লাভ করেন। একথা বলতে তিনি সব সময় গৌরব বোধ করতেন। উইলিয়াম পেটিট বলে এক মহাত্মার কথা জানি। তার বাপে ছিল কাপড়ের দোকান। পেটিট ফরাসি দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেখানে যেভাবে তিনি কলেজ ও নিজের ব্যয় নির্বাহ করতেন তা শুনলে তোমাদের অনেকের মনে সাহস আসবে।
কলকাতার রাস্তায় রাস্তায় ছোট ছোট মনোহারি দোকান দেখেছো? পেটিট তেমনি করে পথে পথে ফেরি করে ছাত্র জীবনের ব্যয় সংগ্রহ করতেন। পড়া একরকম শেষ হলে তিনি দেশে ফিরে এক জাহাজে চাকরি গ্রহণ করেন। সে কাজ তার পোষালো না। জাহাজের ক্যাপ্টেন তাকে একদিন অপমান এমনকি প্রহার করেন। ঘৃণায় ও লজ্জায় পেটিট কাজ পরিত্যাগ করে পেরি শহরে ডাক্তারি পড়তে চলে গেলেন। পেরি শহরে তাকে তার যারপরনায় কষ্ট হতে লাগলো। পেরি শহরে এসে তার যারপরনায় কষ্ট হতে লাগলো। খালি পেট জলে ভর্তি করে অনেক সময় তাকে পড়ে থাকতে হতো। এই দুঃখ অভাবের মধ্যেই অতি কষ্টে কয়েকটি টাকা সংগ্রহ করে পেটিট আগের মতো আবার ফেরি করা আরম্ভ করলেন। ফেরি করেই তিনি ডাক্তারি পড়া শেষ করলেন। ডাক্তারির সঙ্গে সঙ্গে সাহিত্য সেবা করতে লাগলেন। ক্রমে তার শক্তি ও প্রতিভার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। দেশের মানুষের শ্রদ্ধা তিনি লাভ করতে আরম্ভ করলেন। নানা বিষয়ে তিনি প্রবন্ধ লিখতেন। চিন্তা কখনো দর্শনের জটিল তথ্যে, কখনো অঙ্কশাস্ত্রে, কখনো কাপড় তৈরির পন্থা নির্ধারণে, কখনো রং প্রস্তুত করবার কৌশল নির্বাচনে নিবদ্ধ থাকতেন। ব্যবসা করে পেটিট যথেষ্ট অর্থ উপার্জন করেছিলেন। এই কর্মে উইলিয়াম পেটিটের গুণ ও শক্তি সাধনার সম্রাট শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছিলেন। সম্রাট কর্তৃক উইলিয়াম শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছিলেন। নেলসন ও ওয়েলিংটন আদেও বনেদি ঘরের ছেলে নন, অথচ ব্রিটিশ জাতির পিতা তারাই। বিলেতের এক লর্ড একখানা ছোট স্যাঁতসেঁতে গর্তের মতো ঘরের দিকে আঙুল উঠিয়ে তার ছেলেকে একদিন বলেছিলেন, ওই ঘরখানিতে তোমার বুড়ো দাদা মানুষকে খেউরি করতেন। তোমার দাদা ছিলেন নাপিত, আমি হয়েছি লর্ড। শক্তি সাধনায় মানুষ বড় হয়, এই বিশ্বাস দেবার জন্য তোমাকে এখানে এনেছি। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ গোখেল ছিলেন দরিদ্র সন্তান। নিজের শক্তিতে তিনি ভারত ছাড়া বিদেশেও উচ্চাসন ও শ্রদ্ধা লাভ করেছিলেন। স্যার উপাধি গ্রহণ করতে তিনি স্বীকৃত হন নাই। দরিদ্র গোখেল নিজেকে কত উচ্চ আসন দিতে পেরেছিলেন। সম্রাট সবুক্তগিন ছিলেন কৃতদাস। কুতুবউদ্দিন ও পরের কতিপয় সম্রাট ছিলেন দাস। দাসের জীবন থেকে হয়েছিলেন তারা সম্রাট, মানুষের মহাসেবক, জগতের ধর্ম ও সভ্যতা ও শান্তিরক্ষক।